আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না, তারাই আপনাকে প্রধানমন্ত্রী পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বারবার বলেছি ষড়যন্ত্রকারীরা আপনার চারিপাশে অবস্থান করছে। বিগত কয়েক মাস যাবৎ আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে বিভেদ সৃষ্টি করবেন না। আর আপনি ভারতে যাবেন না, ভারতের দরকার নাই। ডক্টর ইউনূস দেখাই দিয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি। আপনি ভারতের পাও যাবেন কেন? ডক্টর ইউনূসের সময় ভারতের একটা লোক এদেশে আসতে পারেন নাই, আপনি ক্ষমতায় বসছেন। আর ভারতের বড় বড় রয়ের লোকেরা মুসার আপনার দেশে আসতেছে, মিটিং করতেছে, কি ব্যাপার? তার সাথে কি আপনি দুস্তি করছেন? আই হেভি পেলাম চুদাইয়া আমগরে মনে করেন পেটে লাথি দিছে বর্তমান সরকারে। কথা বুঝছেন? এই সরকার তো অনেক কিছু আশা করছি, কিন্তু এই সরকার গরিবের পেটে লাথি দিল ভাই। গ্যাস নাই, তেলের দাম বাড়াইছে, তেল পাইতাছে। আরে বেটা গ্যাসের দাম বাড়াইবি, টাকা দিব ভাড়া, গোয়া মারা খালি পাবলিক খাইবো। তুই তো ক্ষমতা থাইকা মাল কামাইবি, কদিন পরে বাইক হয়ে যাবি। তারেক রহমানকে সাবধানে পা বাড়াতে হবে। ভারত একদিকে নরেন্দ্র মোদী চাচ্ছে যে তারেক রহমানকে নিয়ে যে কোনো দুর্ঘটনা ভারতে কিন্তু ঘটতে পারে তারেক রহমানের। অপরদিকে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা। বিএনপি সরকারের আলামত ভালো না, তাদের বিদায় ঘন্টা ঘনিয়ে আসছে। একটা সরকার পতনের আগে যেরকম উল্টোপাল্টা কথাবার্তা বলে, সব ধরনের উল্টোপাল্টা কথা বিএনপি সরকার বলা শুরু করেছে, অনেকাংশে বলে ফেলেছে। এবং পতনের আগে যত আলামত লাগে সব আলামতই আমরা স্পষ্ট লক্ষ্য করছি। প্রথমে সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে, আজ 180 দিন শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষ ভাবতে শুরু করেছে যে এই নতুন সরকার তাহলে 6 মাস বসে কি করেছে আমাদের জন্য। আমরা যদি এই সরকারের সার্বিক বিষয় বিশ্লেষণ করি, তাহলে রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি কোনো জায়গায় একটা সফলতা দেখাতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনে নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমার এই ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, আমার এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন গরম গরম নিউজ সবার আগে পেতেন। দর্শক, আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত উপস্থাপনা করেছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি মিস করবেন না, কারণ ভিডিওটি অনেক আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ঘুরিয়ে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য বিএনপির মন্ত্রীদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। তাদের পতন অনিবার্য, টিকতে পারবে না বিএনপি সরকার, বেশি দিন টিকতে পারবে না। তবে আমি বরাবরের মতোই আমার অবস্থান ক্লারিফাই করে নিই। আই ওয়ান্ট দ্যাট বিএনপি সরকার টিকুক, 5 বছর তারা দেশ চালাক। এটা দেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে এটা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থে, ইসলামপন্থীদের স্বার্থে, জামাত ইসলামীর স্বার্থে, শিবিরের স্বার্থে বিএনপি সরকারকে 5 বছর টিকানো জরুরি। এগুলো সবার জন্য ভয়াবহ পরিণতি বয়ান। বাট আই সি দ্যাট অবস্থা খারাপ, আলামত খারাপ। দর্শক, একটা সরকার পতন হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য যেসব উপাদান দরকার সব আমরা চোখের সামনে রেডিমেড দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আলোচনাগুলো করছি, এগুলো সরকার আমলে নিয়ে নিজেদেরকে সংশোধন করুক, তারা টিকে থাকুক, দেশকে বাঁচাক, মানুষকে বাঁচাক, জাতিকে বাঁচাক। দর্শক, সরকার পতনের সবচেয়ে বড় কারণ কি? আপনি পৃথিবীতে যত সরকার পতন, যত যুদ্ধ, সবগুলো যদি বিশ্লেষণ করেন, সবচেয়ে প্রাইম কারণ পাবেন অর্থনীতি। এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হলো, প্রধান কারণ কিন্তু অর্থনীতি। এবং সিজ ফায়ার হলো, তাও অর্থনীতির কারণে। হরমুজ প্রণালী আটকে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের মুরদ ফুরিয়ে গেছে, তারা সিজ ফায়ার এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, খুঁজেন অর্থনীতি। তো দর্শক, হাসিনার পতন নিয়ে আমরা আগেও বলেছি, ওটা সংস্কার আন্দোলন, এটা একটা সাবজেক্ট, বাট পতনের মূল কারণ মূলত অর্থনীতি। হাসিনার অর্থনীতি যদি ঠিক থাকতো তাহলে 2000 মানুষ কেন 20,000 মানুষ মানলেও টিকে থাকতে পারত। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক স্বৈরাচার আছে, ফেসিস্ট আছে, যারা 10,000, 20,000, 30,000, 50,000 মানুষ মেরে টিকে থেকেছে। এরকম এক্সাম্পল আছে, আফ্রিকান বিভিন্ন দেশে আছে। মোটামুটি অর্থনীতি ঠিক থাকলে হয়, কিন্তু যখন অর্থনীতি ঠিক থাকে না, তখন একজন মানুষ মারলে ওই একজনের বা একটা অঘটনকে কেন্দ্র করে সরকারের পতন হয়। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দর্শক, দিন দিন তারেক জিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। দর্শক, অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এবং অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম মন্ত্রী উল্টা পাল্টা বকতে থাকেন, হাসিনা অর্থনীতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়ে তার পতন ডেকে এনেছে। ওরকম বিধ্বংসী বক্তব্য বিএনপির মন্ত্রীরা দিতে শুরু করেছে। আমি এই আলোচনা কেন করছি? অনেকগুলো কারণ, চারদিকে পতনের কারণ দেখতে পাচ্ছি, আর মূল উদ্দেশ্য তো সরকারকে বাঁচানো। তো দর্শক, বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রী তার একটা সিনোনিম হচ্ছে বিএনপি সরকারের পতন, বিএনপি সরকারের ধ্বংস।
2001 থেকে 2006 বিএনপির সবচেয়ে বেশি দুর্নাম যে মন্ত্রীকে কেন্দ্র করে তিনি হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর চাইতে কোনো স্টুপিড ডিসিশন আর হতে পারে না। আর যখন এরকম অদ্ভুত সুপার স্টুপিড কোনো সিদ্ধান্ত সরকার প্রধান নেন তখন তার পতন অনিবার্য। তো দর্শক, এই ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপিকে ডুবাবে। আপনি কি মনে করেন এইটুকু যে উদ্ভট ব্যাখ্যা দেওয়া শুরু করেছে? পাগলও বিশ্বাস করে যে গ্রামে লোডশেডিং হয় না, বললে বিদ্যুতের বিশাল লাইন, কোথাও ফল্ট হলে সেটা মেরামত করতে লোকেট করতে সময় লাগে। এই যে কথাবার্তাগুলো, এগুলো যে মানে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে অসুবিধা আছে? পরিকল্পনা প্রতিমন্ত্রী উদ্ভট কথা বলছেন, মানুষকে বুঝুন বাজুন বুঝাচ্ছেন। এই যে গ্যাস আনতে সমস্যা, ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার অর্ডার দিছি, চীন তৈরি করে দিবে, আমেরিকা থেকে আনতেছি, এতে 14 মাস লাগবে, কত উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, গাঁজাখুরি ব্যাখ্যা, যেগুলো কোনো ভিত্তি নেই। অথচ এলএনজি আনতে যাদের কাছ থেকে কিনবেন তারাই আপনাকে পৌঁছে দিবে, ট্যাঙ্ক ভাড়া করা, জাহাজ ভাড়া করা দায়িত্ব তাদের। আবার এক এক সময় এক এক ব্যাখ্যা। আবার বলছেন না ওই যে ব্যাটারি চালিত রিক্সা পিক আওয়ারে তারা চার্জ দেয় যার ফলে লোডশেডিং হয়। অথচ তিনি নিজে এই ধরনের কথা দিতে বলেনি। আবার ব্যর্থতার দায় দেন আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ লুটপাট করেছে, কুইক রেন্টাল, ভুয়া ক্যাপাসিটি চার্জ, সব ঠিক আছে, কিন্তু তারপরও আওয়ামী লীগের আমলে তো আমরা এরকম লোডশেডিং দেখিনি। সব সমস্যাটা শুরু হয়েছে আওয়ামী লীগ যাওয়ার পর, আওয়ামী লীগ থাকতে তো হলো না। তো এই যে উদ্ভট ব্যাখ্যা দেওয়া শুরু করেছে বিএনপি সরকারের মন্ত্রীরা, মানুষ এটা বিশ্বাস করে না। তো দর্শক, এগুলো আলামত খুব খারাপ। এখন এসে সেই মন্ত্রী বলছেন এক সময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে। এটি পতনের আলামত। সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবেন না, আপনাদেরকে মানুষ ক্ষমতায় রাখবে? ইজ ইট পসিবল? আবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য সুন্দর অমিত তিনি বলছেন যে টাকা নাই। কথা কিন্তু এক, এই দুজন জানে যে আসলে মূল সমস্যা টাকা নেই। টাকা নাই মানে আপনি ক্ষমতা থাকতে পারবেন না। এখন টাকা যা আনতে পারবে তার ক্ষমতায় থাকবে। চীন থেকে টাকা না লাগবে। এখন চীন আপনাকে বিশ্বাস করবে, ভারতের সাথে প্রেম দেখালে তো বিশ্বাস করবে না। চীনের কাছে বিশ্বস্ততা অর্জন করলে নগদ টাকা দিবে, দীর্ঘমেয়াদী লং টার্ম ইনস্ট্যান্ট ডলার লাগবে। সেই টাকা দিয়ে আপনি গ্যাস কিনবেন, যে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন। আপনাকে টাকা আমেরিকাও দিবে না, ভারত তো চালানো দিতে পারবে না। এখন চীনের বিশ্বস্ততা অর্জন করতে পারছেন কিনা, নানান প্রশ্ন আছে। আর সেখানে বিদ্যুৎ মন্ত্রী নিজে একদম খাস ভারতের দালাল। তো এই জায়গায় সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ দেওয়ার মতো টাকা নাই। টাকা নাই মানে আপনার পতন অনিবার্য। এখন টাকা ম্যানেজ করতে পারলে আপনি টিকতে পারবেন, টাকা নাই টিকতে পারবেন না। কোনো কারণ এগুলো চলবে না। এক্ষেত্রে যদি ভদ্র সরকার হয় তাহলে তারা নিজেরা চলে যাবে। এখানে মূলনীতি উসুল দুইটা। একটা হচ্ছে যে আমি ক্ষমতা এসেছি, আমি জানি দেশে এই সমস্যা সেই সমস্যা, আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, ভুল নীতি, কুইক রেন্টাল, আদানি থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি, নানান কিছু যেগুলো বিশেষ গোষ্ঠীকে অলিগারদের সুবিধা দিতে। অতএব আমি এটা সমস্যার সমাধান করবো। সমাধান করতে পারলে আমি আছি না রে নেই, এটা একটা নীতি। আপনি সমাধানে কোনো আশ্বাস দিতে পারছেন না, শুধু দায় দিচ্ছেন। তা আপনাকে দিয়ে মানুষ আঙ্গুল চুষাবে। এরপরে নীতি হচ্ছে যে না, এমন অবস্থা আমি ক্ষমতা এসেছি কিন্তু আমি বুঝতে পারিনি অবস্থা এতটাই খারাপ, অতএব আমার পক্ষে এটা সমাধান সম্ভব না, দেশ চালানো সম্ভব না, বাবা আমি যাই পদত্যাগ করি। এটা হচ্ছে আরেকটা ওষুধ। এখন বিএনপি দুইটার একটা করছে না, তাহলে কি হবে? ওয়াকার ঘাট ধরে তাদেরকে বের করে দেবে। দর্শক, দোয়া করি যে আল্লাহ হেফাজত করুক, সমস্যা সমাধান হোক। কিন্তু বিদ্যুৎ খাত, এই অর্থনীতির অবস্থা, দ্রব্যমূল্যে ভয়াবহ ঊর্ধ্বগতি, একটা টাকা সরকারি ইনকাম পাচ্ছে না। এদিকে ফ্যামিলি কার্ড, আবার সামনে সরকারি কর্মকর্তাদের পে স্কেল, সব মিলে খরচ আর খরচ, কিন্তু পয়সা নাই। এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তো বলেছে টাকা নেই, আপনি দেশ চালাবেন কিভাবে? আবার ঋণের বোঝা, এদিকে লুটপাট, দুর্নীতি চলছে। সামনে সরকারি কর্মকর্তাদের বেতন না দিতে পারলে, এবং বেতন দেওয়ার কোনো আলামত আমরা লক্ষ্য করছি না। দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে আগামী 3 মাসের মধ্যে, এবং তার মধ্যে দিয়ে বিএনপির বিদায় ঘণ্টা বাজতে পারে। এর জন্য জরুরি ভিত্তিতে তারেক রহমান যদি ক্ষমতায় টিকে থাকতে চান, তার কিছু একটা করতে হবে। কিভাবে টিকে থাকা যায় সেই উপায় বের করতে হবে, নইলে পুরো জাতির কপালে বিপদ আছে। তো কি চাইবে যে আমি কাজ করব আর আমার কাজের বদনাম হোক? এটা কেউ চাইবে না, আপনিও চাইবেন না, আমিও না, সরকারও চাইবে না, তাই না? সরকার কি চাইবে যে তার বদনাম হোক? যে বদনামটা এখন হইতেছে, আবার এমন একটা সাবজেক্ট নিয়ে বদনাম হইতেছে যে সাবজেক্টের সাথে ওনার নাম আগেও জড়িত ছিল, কারেন্ট। আর কারেন্ট কোথায় থাকে? খাম্বায়। এই খাম্বা ব্যাপারটা কিন্তু ওনার নামের সাথে জড়াইয়া গেছিল। এই খাম্বা নিয়ে গীত, আবার পুঁথি, আবার ওই যে কি বলে ব্যঙ্গ কবিতা, ছড়া, প্যারোডি, অনেক রকম গান হয়েছে ভাই, হাসি তামাশা হয়েছে, এটা নিয়ে বড় বড় জগৎ তৈরি হয়েছে। এটা তো ওনারা জানে, তাই না? তাইলে ওই ভুলটা কি আবার করবে? এই কারেন্ট নাই এই ব্যাপারটা যখন সামনে আসে, ওই খাম্বার কথা সামনে চলে আসে না, তার মানে কি সরকার এই ভুল করতে পারে? নিশ্চয়ই না ভাই, নিশ্চয়ই সরকার কোনো ফাপরে পড়ে গেছে, মাইনকা চিপায় পড়ে গেছে। নাইলে সরকার তো এই ভুলটা করতে পারে না। চাইল নাই, আলু নাই, তরকারি নাই, জিনিসপত্রের দাম বেশি, অন্য কাহিনী। কারেন্ট ব্যাপারটা কিন্তু অন্য রকম। এটাতে সরকার সাবধান থাকবে তো, কারণ এই বদনামটা ওনার আগে ছিল, অনেক আগে, এই বিদেশে যাওয়ার আগে। তাই বললাম সরকার না আসলেই কোনো ষড়যন্ত্রের শিকার আমার মনে হয় ভাই। কারণ দেখেন, একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইলাম আমরা বহুদিন পর, আর এই বিএনপিও কিন্তু প্রায় 20 বছর পর সরকারে আসলো। আগের সেটআপটা কি ছিল? টোটাল সেটআপটাই তো ছিল ওই দিকে, তাই না? আমরা চিকিৎসা কোথায় নিতাম? ওদের এখানে চলে যেতাম। আমরা কারেন্ট তার কাছ থেকে আনতাম, ওই আদানির কাছ থেকে কারেন্ট আনতাম। চাল ডাল আলু যা যা লাগে মানুষের জীবনে সবকিছুই তো এখান থেকেই আমরা আনতাম। ওই সিস্টেমটা হঠাৎ করে তো ভাঙ্গা গেছে, ওর মধ্যে তো বাধা পড়ছে। আর এই যে সিস্টেমটা রাইখা গেছে এখানে,
আওয়ামী লীগ সরকার ওই সিস্টেমের মধ্যেই তো আইসা বিএনপি সরকার বসছে, তাই না? যার জন্য বিএনপি চেষ্টা করতেছে সব জায়গায় ওনাদের লোক দিয়ে দেওয়া, যেখানে প্রশাসনের লোক থাকার কথা বিএনপিও কিন্তু তার লোকজন সব জায়গায় বসাইতেছে। হ্যাঁ ভাই, যেখানে প্রশাসনের লোক থাকার কথা ওখানে তার নিজের দলের লোক, যারা নির্বাচনে হাইরা গেছে, যাকে মানুষ পছন্দ করে নাই বলেই তো ভোট দেয় নাই, এলা হারলো কেন, কিন্তু ওই হারা পার্টিকে এখানে আইনা বসাই দিতেছে। এভাবে টোটালটা সেটিং করতেছে, কিন্তু সামাল দিতে পারতেছে না। কোন জায়গাটায় ফেল করছে? এই কারেন্টে ফেল করছে, গ্যাসে ফেল করছে। এই কারেন্টে ফেল করার পিছনে আমার মনে হয় ভাই ষড়যন্ত্র ভাই। হ্যাঁ ভাই, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সাথে ওনারাও জড়িত আছে, আমাদের দেশের লোকজনও জড়িত আছে এই সরকারকে ফেল দেখাবার জন্য। আর হাতটা দিছে কোথায়? কারেন্টের মধ্যে, গ্যাসের মধ্যে। গ্যাসটা কিন্তু পিছনে পড়ে গেছে, এই কারেন্ট সামনে চলে আসছে। কারেন্ট নাই, এটা মাইনা নিতে পারতেছে না, কারণ গরম তো ভাই সহ্য করা যায় না। আর গরম সহ্য করলাম, ধৈর্য সহ্য করলাম, কিন্তু ইন্ডাস্ট্রি চালাইবেন কিভাবে? এই যে আমাদের গার্মেন্টস, এই গার্মেন্টসের সাথে তো কারেন্ট জড়িত। ওইখানে যদি কারেন্ট না থাকে আর তারা যদি রাস্তায় নামে, কি অবস্থা দাঁড়াবে একবার কল্পনা করতে পারেন? সমস্ত গার্মেন্টস এর ভাই বোনেরা যদি রাস্তায় নামা যায় আর বেতন না পাইলে ওইটা তো আন্দোলনের রূপ নিবে। সরকার কি এগুলো বুঝে না? নিশ্চয়ই বুঝে, তারপরও কিছু করতে পারতেছে না ভাই, ওই ষড়যন্ত্রের কারণে। এই সরকার কেন মানুষকে কষ্ট দিবে বলেন? আমি সরকার, আমি কেন আমার জনগণকে কষ্ট দেবো? এতে কি আমার ভালো কিছু হবে? এটা তো আমারই বদনাম হবে, আমাকে নিয়ে সমালোচনা করবে সরকার। আসলে ভাই প্যাচের মধ্যে পইরা গেছে, ওদের ষড়যন্ত্রের মধ্যে পইরা গেছে। কেন এই ষড়যন্ত্রটা হয়েছে এটা নিয়ে আজকে বিশেষ একটা আলোচনা করব, একটু মনোযোগ দিয়া শুনবেন। দেখেন, এই সরকারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কে বলেন তো? নিশ্চয়ই সবাই বলবেন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। না, মোটেও না। আরে সালাউদ্দিন আহমেদ সাহেব যাকে চায় নাই, যার নাম নিয়ে বলছিল পদত্যাগ করতে হবে, সে বিদেশি নাগরিক, কিভাবে এত বড় দায়িত্ব পায়? পররাষ্ট্র উপদেষ্টা তাকে কেন বানানো হইলো এটা নিয়ে প্রতিবাদ করছিল না, ঠেকাইতে পারছে। এই খলিলুর রহমান সাহেবই, ডক্টর খলিলুর রহমানই কিন্তু সবচেয়ে বড় ক্ষমতাবান বর্তমান এই বিএনপি সরকারে। কারণ কি জানেন? পররাষ্ট্রমন্ত্রী তো উনি। এই পররাষ্ট্র নীতি যা কিছু হবে ওনার মাধ্যমেই হবে। দেখেন ভাই ব্রাদার, আমার বাড়িতে যদি কোনো উৎসব হয়, আমি যদি কোনো উৎসব উদযাপন করি, তাকে দাওয়াত করুন। অনেক দূরের মানুষকে পরে দাওয়াত করুন, কিন্তু আমার পাশে যে আছে তাকে তো দাওয়াত করুন, তাই না? এই সরকার ক্ষমতায় আইসা উনার প্রতিবেশীর কাছে উনি যায় নাই, নিজে তো যায়ও নাই এবং উনাকেও দাওয়াত করে নাই। কোথায় গেছে? দূরে, মালয়েশিয়া আর চীনে গেছে। এই ব্যাপারটা একটু মাথায় নিয়েন। এখান থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। কিভাবে সরকারকে ডুবানো যায় তখন থেকেই কিন্তু এই ষড়যন্ত্র শুরু। আর ঠিক ওই টাইমে আমাদের ডক্টর কর্নেল ওলি আহমেদ সাহেব একটা কথা বলছিল, আমরা এটা নিয়ে অনেকে আবার হাসি তামাশা করছি। এটা উনি কি বললো? উনি কি বলছিল? যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাবধান থাকতে হবে, উনার জীবনের উপরে হুমকি আছে, এরকম একটা কথা বলছিল না? এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু এই কথাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই সিরিয়াসলি নিছে। যদি সিরিয়াসলি না নিত তাহলে কিন্তু ভারতে যাইতো। এই যে ভারতে যাচ্ছে, কবে যাব, যেভাবে লন্ডন থেকে বাংলাদেশে আসার সময় আসিতেছে কিন্তু আসতেছিল না, একটা টাইমে আসলো। ঠিক তেমনি ভাবে কিন্তু ভারতে যাইতেছি, আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, কিন্তু যাওয়া কিন্তু হয় নাই, এখনো কিন্তু ঠিক হয় নাই ভারতে যে যাবে। যাওয়া নাও হইতে পারে, আবার হইতেও পারে, কিন্তু বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে এই ডক্টর খলিলুর রহমান সাহেব। বললাম না একটু আগে, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী এই ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু বাধা। এখন আপনি প্রশ্ন করতে পারেন উনি বাধা হইলো কিভাবে? দেখেন, উনি মালয়েশিয়া থেকে উনারা চিনে নিয়ে গেল, চিনে নিয়ে যে আলাপগুলা হয়েছিল তখন আমরা শুনছিলাম না তিস্তার ব্যাপারে একেবারে পাকাপোক্ত আলাপ হয়ে গেছে, আমাদের বোর্ড নিয়ে আলাপ হয়ে গেছে, একটা করিডোর রাস্তা হবে সেটা নিয়ে আলাপ হয়ে গেছে, পদ্মা ব্যারেজ নিয়েও কিন্তু কথা শুনছিলাম। কিন্তু এই যে আলাপগুলা হয়েছে, এই আলাপগুলা কোথায়? এখন কেন ওই আলাপগুলা নাই? চীন থেকে আসার পর নতুন করে তার কোনো আলাপ হইল না, সমস্ত আলাপের ফাইলপত্র তালা বন্ধ। কেন তালা বন্ধ? এর মধ্যে তো আপনারা দেখছেন ভারতের গোয়েন্দা থেকে আরম্ভ করে তাদের লোকজন আসা যাওয়া, এবং দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বইলা 1 ঘন্টার মধ্যে দিল্লি চলে যাওয়া, এই ব্যাপারগুলোতে কি বোঝা যায়? চীনের সাথে ফাইনাল কোনো কিছু হওয়ার আগে ভাই সাইন করতে হবে, তো সিগনেচার দিতে হবে, সেটা হওয়ার আগেই ওনারা কিন্তু বাধা হয়ে দাঁড়াইছে। ওনারা বলতেছে আমাদের কাছে আসেন, তিস্তা নিয়ে আমরাই কথা বলুন, কি দরকার আমরা দিমু, যেভাবে আমাদের শেখ হাসিনা দিছিল। ওর মধ্যে অনেক কিছুর কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, এই ডিসেম্বরের 12 তারিখে আবার রিনিউ করতে হবে। ওই মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং এই যে চীনের সাথে আবার নতুন করে যেন কোনো সম্পর্ক গড়তে না পারে, যার জন্য একটা মিটিং করতে চায়, গোপন মিটিং করতে চায়, ওইখানে নিয়ে যাইতে চায়। কিন্তু নতুন বাংলাদেশ যারা চায় তারা চায় না উনি ওইখানে যাক। হ্যাঁ, উনি ভারতে যাক এটা চায় না। যেমন নাহিদ ইসলাম বলছে আপনি ভারতে যেতে পারবেন না, নাহিদ ইসলামের কথাই তো ঠিক হইলো, এখনো তো যায় নাই, যাবে না ভাই, এখন যাবে না। কারণ কি জানেন? চীনের সাথে যে আলাপগুলো হয়ে গেছে সেগুলো পাকাপোক্ত ভাবে ভাই দলিলপত্র হইতে হবে, কাজে হাত দিতে হবে, এর আগে যাইতে পারবে না। এই খলিলুর রহমান সাহেব এর আগে যাইতে দিবে না। দেখেন, এই খলিলুর রহমান সাহেবকে ডক্টর ইউনূস স্যার আনছিল কিন্তু আমেরিকা থেকে, একটা ভীষণ নিয়ে উনি আসছিল, আইসাই কিন্তু ওই কক্সবাজারে যায় রোহিঙ্গা নিয়ে উনি কথা বলছিল, তখন থেকেই কিন্তু শোনা যাচ্ছিল একটা করিডোর।
এরপরে জাতিসংঘ আসার পর এটা আরো বড় করে দেখা দিল একটা করিডোর চাই। আজকে আবার দেখেন এই চীনে যাওয়ার পর ওই করিডোরের কথা তো আবার আসছে। তার মানে এই খলিলুর রহমান সাহেব চাচ্ছে চীনের সাথে যে আলাপগুলা কইরা ফেলাইছেন সেটা আগে ফাইনাল করেন, তারপরে আপনি ভারতে যান। কারণ এই ভারতে যাওয়ার পর দেখা গেল ভাই ওনারা আবার কালা জাদু কইরা ফেলাইছে। হ্যাঁ, ওনার মাইন্ড চেঞ্জ করে দিতে পারে তো, কালা জাদু কইরা, ওটা তো জাদুর দেশ ভাই। আবার এমনও হইতে পারে এমন কিছু খাওয়াই দিতে পারে যেটা রিঅ্যাকশন হইতে পারে ভাই। হ্যাঁ, আপনি চেঞ্জ হয়ে গেলেন, ব্রেন চেঞ্জ হয়ে গেল, আপনি আগে যাকে কথা দিছিলেন সেই কথাগুলো ভুলে গেলেন, এমন কিছু খাওয়াই দিতে পারে। যার ফলে এই খলিলুর রহমান সাহেবই আমার যতদূর মনে হয় উনি বলতেছে আপনি এখন যায়েন না, আগে চীনের সাথে যা কিছু আলাপ হয়েছে এগুলো ফাইনাল হয়ে যাক, এরপরে আপনি যান। এখন বলতে পারেন খলিলুর রহমান এই সাহসটা কিভাবে পাইলো? ভাই খলিলুর রহমানের পিছনে এই চীন আছে, আমেরিকা আছে, এই দুইটা পাওয়ার আছে, যেটা পাওয়ারকে ব্যালেন্স করেই তো চলতেছে। আর আমাদের ডক্টর অলি আহমেদ সাহেব, কর্নেল অলি আহমেদ সাহেব যে কথাটা বললো, উনি কি বানায় বানায় এই কথাগুলো বললো? নিশ্চয়ই না। কর্নেল অলি সাহেবের সাথেও চীনের ভালো সম্পর্ক আছে, খোঁজ খবর রাখে ভাই। নিশ্চয়ই এমন কিছু কানে গেছে যেটার জন্য সাবধান করছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা মাইনাও নিছে। সাবধান হয়েছে তো ভাই, সাবধান হয়েছে বলেই যায় নাই। আর না যাওয়াতেই ভাই এই বিদ্যুৎ সংকটে ফেলাই দিছে এই সরকারকে। এই সরকার বিপদে পড়ে গেছে, খুইলা বলতে পারতেছে না। এই যে পাসপোর্ট নষ্ট হয়ে যাইতেছে, বলতেছে এগুলো ঠিক করতে 15 মাস 16 মাস 2 বছর লাগবে, মিথ্যা কথা বলতেছে না। আমরা সরকারকে সহযোগিতা করব, 100% সহযোগিতা করব। যদি এইটাই হয়ে থাকে, অর্থাৎ দাদাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করাতে আজকে এই প্রবলেম, যদি এইটাই হয়ে থাকে, এই প্রবলেম আমরা মাইনা নেব। কেন মাইনা নেব না? আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন কিছু হোক। 54 বছর তো ওনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছি, আমরা তো দেখছি ভাই ওনারা কেমন। এখন নতুন একটা দেশের সাথে ব্যবসা বাণিজ্য হোক, চীনের সাথে এই রাস্তাটা হয়ে যাক, চীন আমাদের তিস্তায় মহাপ্রকল্পটা বাস্তবায়ন করুক, এই পোর্টের দায়িত্বটাও তাদেরকে দেওয়া হোক। নতুন বাংলাদেশ তো এইভাবেই জন্ম নিবে। আর আমার মনে হয় বর্তমান সরকার সেই চেষ্টাটাই করতেছে। আমরা একটু অপেক্ষায় থাকি, যেভাবে জামাত ইসলামও কিন্তু অপেক্ষায় আছে। ডক্টর শফিকুর রহমান স্যারের কথা থেকে আপনারা বুঝে নিতে পারবেন, রাজনৈতিক কথাবার্তা বলে সবই ঠিক আছে, কিন্তু তারপরও দেখবেন সরকারকে সময় দিতে চায়, সরকারকে সহযোগিতা করতে চায়। কেন সহযোগিতা করতে চায়? উনারাও বুঝা ফেলছে, 11 দলও বুঝা ফেলছে। ওই রাহুল গ্রাসের ভিতরে আর মাথা ঢুকাবে না। বর্তমান সরকারের এই পলিসিটা ভাই ধীরে ধীরে বোঝা যাচ্ছে, আপনারাও কিন্তু বুঝতে পারবেন। শুধু একটা ব্যাপার খেয়াল রাখবেন, হ্যাঁ, নারায়ণগঞ্জের দিকে ওই যে চিন্ময় প্রভু, উনি যেদিন মুক্তি পাবে সেদিন বুঝে নিবেন দাদাদের সঙ্গে আপোষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত বুঝে নিবেন বর্তমান সরকার ঠিক পথে আছে। চীনের সাথে এসব বাস্তবায়ন হয়ে যাক। ডক্টর খলিলুর রহমান সাহেব কিন্তু ডক্টর ইউনূসের সাথে যে ভিশনটা, যে স্বপ্নটা দেখছিল, ওই স্বপ্নটাই বাস্তবায়ন করতে হবে। আর ডক্টর খলিলুর রহমান দেখবেন সেটা কইরাই ছাড়বে। যদি বাস্তবায়ন না হয়, একটা অ্যাডভান্স কথা বলে যাইতেছি, দেখবেন এই খলিল সাহেব, ডক্টর খলিলুর রহমান এই পদটা ছেড়ে আমেরিকা চলে যাবে, এই পররাষ্ট্রমন্ত্রী পদটা ছেড়ে দিয়ে আমেরিকা চলে যাবে। যদি এটা বাস্তবায়ন না হয়, আগে চীনের সাথে পাকাপোক্ত দলিলপত্র, তারপরে ভারত সফর। এটাই হইতে যাচ্ছে, এটা আমার ধারণা। আপনাদের মতামতটাও জানাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য মন ভরে দোয়া করবেন ভাই। আল্লাহর কাছে বারবার চাইতে হবে, সবাই সবার জন্য দোয়া চাইবেন। আল্লাহ হাফেজ। 180 দিন, 4320 ঘন্টা, 2,59,200 সেকেন্ড। একটি গণ অভ্যুত্থান, একটি সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের শাসনামল থেকে একটি নির্বাচিত সরকার। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 2 দশক পর আবার ক্ষমতায় আসা বিএনপি সরকারের 6 মাস পূর্তি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রাপ্তি আর ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা বদলালো দেশ? চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে 17 ফেব্রুয়ারি শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। প্রথম মন্ত্রিসভা বৈঠকে ঠিক হয় 3 অগ্রাধিকার: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এরপর কেটেছে 180 দিন। স্বাভাবিকভাবেই এই 3 অগ্রাধিকারের কতটা বাস্তবায়ন হয়েছে, 6 মাস পরে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে দেশ। দীর্ঘ সময় পর ক্ষমতায় ফেরা বিএনপির সামনে ছিল অর্থনীতি সামলানো, জনজীবনের স্বস্তি ফেরানো এবং রাষ্ট্র সংস্কারের বড় চ্যালেঞ্জ। সরকারের দাবি, বিএনপি সরকারের 6 মাসের যে লক্ষ্যমাত্রা যা ছিল তা মোটামুটি শতভাগের কাছাকাছি অর্জিত হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপি সরকারের বেশ কিছু পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেললেও সরকারের 3 অগ্রাধিকার অর্থাৎ দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে রয়েছে নানা নেতিবাচক প্রতিক্রিয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। বিশ্লেষকদের মতে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরও গত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের হিসেবে এই সময়ে 220 জন নারী এবং শিশু নির্যাতন বা সহিংসতায় মারা গেছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা 9টি, কারাগারে মৃত্যু হয়েছে 55 জনের, ধর্ষণের ঘটনা 365টি, আর মব সহিংসতায় মারা গেছেন 120 জন। HRSS এর হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসের রাজনৈতিক সহিংসতার ঘটনা 830টি, গত বছরের একই সময় যা ছিল 529টি।
অর্থাৎ রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে, এমনটাই বলছেন অপরাধ বিশ্লেষকরা। তাদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা না থাকায় অপরাধ প্রবণতা কমছে না। অর্থনৈতিক সংস্কার কতদূর? অর্থনীতির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ নিয়েই যাত্রা শুরু করে নতুন সরকার। উচ্চ সরকারি ঋণ, দুর্বল ব্যাংকিং খাত, বিনিয়োগ সংকট, কর্মসংস্থান সৃষ্টির ধীর গতি এবং দীর্ঘদিনের মূল্যস্ফীতি সব মিলিয়ে অর্থনীতি ছিল চাপের মধ্যে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা এবং কয়েকটি ব্যাংক একীভূত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সামাজিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডও পেয়েছে ইতিবাচক সাড়া। তবে মানুষের সবচেয়ে বড় উদ্বেগ এখনো দ্রব্যমূল্য। 4 বছর ধরে মূল্যস্ফীতির চাপ থাকায় জীবনযাত্রার ব্যয় কমেনি। বিনিয়োগ এবং কর্মসংস্থানেও এখনো বড় ধরনের পরিবর্তন আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।